71 বছরের ইতিহাসে অসম্ভবকে সম্ভব করে অনন্য নজির সৃষ্টি করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, 71 বছরে কত সরকার এসেছে, কত সরকার গিয়েছে, কত শত নির্বাচিত সরকার এসেছে, কেউ যেটা পারেনি, কারো পক্ষে যেটা সম্ভব হয়নি, সে অসম্ভবকে সম্ভব করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অনির্বাচিত সরকার, এই সরকার নির্বাচিত সরকারের চাইতেও বেশি গণতান্ত্রিক, নির্বাচিত সরকারের চাইতেও তাদের ম্যান্ডেট অনেক শক্তিশালী। কারণ নির্বাচিত সরকার সর্বোচ্চ 43% ভোট পেয়ে বাংলাদেশে নির্বাচিত হয়, অতীতের ইতিহাস। আর 8 সালের পর নির্বাচন হতো ভুয়া নির্বাচন। কিন্তু এই সরকারের প্রতি একটা সময় মানুষের 80-90% মানুষের সমর্থন ছিল, এখন হয়তো কিছুটা কমেছে, কিন্তু হিউজ সমর্থন এবং সরাসরি ডিরেক্ট ডেমোক্রেসির মাধ্যমে কায়েমকৃত একটা সরকার। এই সরকার দেখিয়ে দিয়েছে যে কেউ যেটা পারে না, ইউনূস সেটা পারে। হ্যাঁ, সেটাই করেছে। আমি বলবো যে এটা এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আকাশচুম্বী সফলতা। বাংলাদেশ এক নতুন অধ্যায় প্রবেশ করেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শেখ মুজিব, জিয়াউর রহমান কেউ যেটা পারেনি সেটা ঘটেছে। কি সেটা? সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ। এর মানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ একদম কমপ্লিটলি পৃথক হয়ে গেল আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের অধ্যাদেশ জারির মাধ্যমে। এটা কেউ করতে পারেনি। আমি আসছি সেদিকে যে 71 বছরের কাহিনীটা কেন টানলাম। আমি স্মরণ করিয়ে দিচ্ছি দর্শক, সেই 1954 সালে আর আজকে 2025 সাল, দ্যাট মিনস 71 বছর পার হয়ে গেছে। 1954 সালের যুক্তফ্রন্টের যে নির্বাচন, জোট, সেই নির্বাচনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বা তাদের যে জোট ছিল যুক্তফ্রন্ট, তারা ম্যানিফেস্টো দিয়েছিল যে আমরা ক্ষমতা আসতে পারলে, আমরা জিততে পারলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করব এবং বিচার বিভাগকে স্বাধীন করে দিব। সেই 54 সালের যুক্তফ্রন্টের ম্যানিফেস্টো ছিল এটা, ইশতেহার ছিল এটা, প্রতিশ্রুতি ছিল। কিন্তু শেরে বাংলাও পারেননি, হামিদ খান ভাসানীও পারেননি, হোসেন শহীদ সোহরাওয়ার্দীও পারেননি, পরবর্তী শেখ মুজিবও পারেনি, জিয়াউর রহমানও পারেনি, এরশাদও পারেনি, খালেদা জিয়াও পারেনি, শেখ হাসিনাও পারেনি। ফখরুদ্দিন, মঈনুদ্দিন কিছুটা করতে পেরেছিল, কিন্তু চূড়ান্ত ঘটনা ইউনূসের হাত ধরেই হয়েছে। অতএব শুধু বাংলাদেশের ইতিহাসে না, উপমহাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে ইউনূসের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইউনূস আকাশচুম্বী সফলতায় পৌঁছে গেছে। দর্শক, কোন দল এটা চায় না। এটা এমনকি এই জামাতের মতো দল বা সবার মধ্যে এই ধরনের মানসিকতা আছে। তারা চায় যে বিচার বিভাগ বা সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে। কোন বিচারককে কোথায় দেওয়া হবে, কাকে কোথায় ট্রান্সফার করা হবে, এটা পলিটিক্যাল পার্টির কথায়, মন্ত্রীদের কথায়, এমপিদের কথা হবে। এটা বাংলাদেশের পলিটিক্যাল সাইকোলজি। কাকে বিচারক নিয়োগ করা হবে কি হবে না, এগুলো সব তাদের কথায় চলবে। কিন্তু না, হওয়া উচিত এথিক্যালি যে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগ মানুষের শেষ আশ্রয়স্থল। সরকার পরিবর্তন হবে, সরকার আসবে যাবে, ক্ষমতা যারাই থাকুক না কেন, বিচার বিভাগ থাকবে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। তারা কারো কথায় চলবে না। যে কেউ সেখানে ন্যায় বিচার পাবে, সেখানে সরকারের বিরুদ্ধে রায় হবে, সরকার দলীয় লোকজন গ্রেপ্তার হবে, তাদের ফাঁসির রায় হবে, বিরোধী দলীয় লোকজন মুক্তি পাবে, তাদেরও শাস্তি হতে পারে। কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটাই হওয়া উচিত। এবং উন্নত দেশে, যেসব দেশে ন্যায় বিচার কায়েম হয়েছে, আপনি যদি কানাডায় যান, যুক্তরাষ্ট্রে যান, যুক্তরাজ্যে যান, পুরোপুরি বিচার বিভাগ স্বাধীন। স্ক্যান্ডিনেভিয়ান সমস্ত কান্ট্রিজে বিচার বিভাগ স্বাধীন, এমনকি পাকিস্তানে বিচার বিভাগ স্বাধীন। পাকিস্তানও জুডিশিয়ারি ইজ কমপ্লিটলি সেপারেটেড ফ্রম এক্সিকিউটিভ বডি। ইন্ডিয়ায়, গুরুত্বপূর্ণ সব দেশে, কিন্তু বাংলাদেশে এটা পারেনি। বাংলাদেশে এরকম সৎ সাহসী কোন শাসক আসেনি, খালেদা জিয়াও না, শেখ হাসিনাও না, যে না এটাকে আলাদা করে ফেলি, পারেনি কেউ। যতটুকু করেছে ততটুকু অনির্বাচিত ফখরুদ্দিন সরকার করেছিল, অনির্বাচিত সরকার 111। এবার কমপ্লিটলি করে দিয়ে গেল প্রফেসর মোহাম্মদ ইউনূস। দর্শক, এটা স্টার্টিংটা কিভাবে হয়েছিল? মূলত 1997 সালেই এটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়।
97 সাল বললে ভুল হবে, মূলত 72-এর সংবিধানের প্রতিশ্রুতি ছিল, একদম ক্লিয়ার প্রতিশ্রুতি ছিল, স্বাধীন বিচার বিভাগ ঘোষণা করা হয়েছিল 72-এর সংবিধানে। বাংলাদেশ সংবিধানের 22 নং অনুচ্ছেদে আর্টিকেল 22-তে স্বাধীন বিচার বিভাগের কথা স্পষ্টভাবে বলা হয়েছিল। রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের বিভূতিকরণের ব্যবস্থা করিবেন, এটা 72 সংবিধানের আর্টিকেল 22 এর ঘোষণা, কিন্তু হয়নি। এরপরে একটা পর্যায়ে এসে আপনারা জানেন, যারা আইনের ছাত্র এদের সবাইকে এটা পড়তে হয়েছে, মাজদার হোসেন মামলা, মাজদার হোসেন বনাম বাংলাদেশ মামলা, সেই মামলা রায় হয় 1997 সালে। 12 জন বিচারকের মামলা, সেখানে সুপ্রিম কোর্ট 12 দফার নির্দেশনা দেয়, যে 12 দফার আলোকে বিচার বিভাগকে স্বাধীন করতে বলা হয়েছে। যেমন বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি, তাদের যে অন্যান্য শৃঙ্খলা, আবার এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আলাদা করে, এরকম অনেক সিদ্ধান্ত নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেই 97 পর যতদিন, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারাও কিছু করতে পারেনি। এরপরে বিএনপি ক্ষমতা আসলো 2006 সাল পর্যন্ত, তারাও কিছু করতে পারেনি। অবশেষে সেই 2007 সালের 1 নভেম্বর 111 সরকার, 2007 সালের 1 নভেম্বর মোটামুটি আনুষ্ঠানিকভাবে একটা বিরাট সংস্কার করা হয়, জুডিশিয়ারি এক্সিকিউটিভ বডি থেকে পৃথক হয়। তখন বিশেষ করে একটা সময় ছিল, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, ম্যাজিস্ট্রেট বলতে যা বোঝায় আইনে পড়ার দরকার নাই, আপনি ইংরেজিতে পড়ে, আরবিতে পড়ে, উর্দুতে, ফার্সিতে কিংবা বুয়েটে, মেডিকেলে পড়ে আপনি ম্যাজিস্ট্রেট হলেন, আপনাকে কিছু ট্রেনিং দিয়ে আপনাকে জজ বানিয়ে দেবে, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বানিয়ে দেবে। ম্যাজিস্ট্রেট বলতে এটা ছিল, যে কেউ বিচারক হতে পারতো। কিন্তু না, 2007 সালে এই সিস্টেমটা করা হয় যে না, ম্যাজিস্ট্রেট হতে পারবে, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবে, কোর্টে বসতে পারবে শুধুমাত্র যারা আইনের ছাত্র তারা, এবং তাদেরকে আলাদা একটা বিসিএস এর মতো বিজেএস, আলাদা জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। এর অধীনে বিসিএস এর মতো একটা পরীক্ষা বিজেএস দিয়ে তাদেরকে চাকরি পেতে হবে, এবং তারা হবে সহকারী জজ, এখানে অন্য কেউ আসতে পারবে না। তো এইটা করা হয়, এই জুডিশিয়াল সার্ভিস কমিশন বা কিছুটা সেপারেশন করা হয়, কিন্তু কার্যত নির্বাহী বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগ 2007 সালে ওই সিদ্ধান্ত মুক্ত হয়নি। আইন মন্ত্রণালয় রায় লিখে দিত, আইন মন্ত্রণালয় পদোন্নতি কিংবা কি করবে, কাকে কি নিয়োগ করবে, এগুলো আইন মন্ত্রণালয় সবকিছু ঠিক করতো, আইন মন্ত্রণালয়ের অধীনেই কার্যত, মানে সম্পূর্ণ আলাদা সেক্রেটারিয়েট এটা করতে পারে। আলাদা সেক্রেটারি গঠন করতে পারলে পুরোপুরি নির্বাহী বিভাগ থেকে এটা আলাদা একটা জগৎ, এখানে সরকারের সাথে কোনো সম্পর্ক নেই, কে ক্ষমতা কি, কে মন্ত্রী কি, এটা দেখার বিষয় না, এটা পুরো আলাদা। এরা 7 সালে করতে পারেনি। কিন্তু এবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মানে চূড়ান্ত ভাবে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হলো, নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো। এটা 71 বছরের ইতিহাসে এই ঘটনা ইউনূস ঘটিয়ে দিয়েছেন। নির্বাচনের আগেই প্রফেসর ইউনূস সরকার এত বড় ঘটনা ঘটিয়ে দিবেন কেউ কল্পনা করেনি। দর্শক, কি ঘটেছে দেখেন। আমরা একটা শর্ত দিয়েছিলাম নির্বাচনের, সংস্কার ও বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কারণ বিচার মানে কতটুকু বিচার, এটা নিয়ে নানান প্রশ্ন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচার চলছে, বিচার শুরু হয়ে গেছে, বিচার ইজ গোয়িং অন। কিন্তু বিচারের মাত্রাটা কি দেখেন। আমরা ভেবেছিলাম হয়তো ওই হাসিনার ফাঁসির রায় বা ওই পর্যন্ত 2-1টা রায়, কিন্তু না, নির্বাচনের আগে প্রত্যেক সপ্তাহে 1-2টা রায়। হাসিনার ফাঁসি, হাসিনার 21 বছর জেল, জয়ের 5 বছর, অমুকের তমুকের, পুতুলের, রেহানার, টিউলিপের, সবাই জয় বাংলা হয়ে যাচ্ছে। তো ইউনূস কোন জায়গায় খেলাটা খেলছেন দেখছেন। পুরো শেখ পরিবার ইউনূসের সাথে লাগতে এসেছিলেন, ইউনূসকে জেল খাটাবেন, ইউনূসকে পদ্মা নদীতে চুবাবেন। এখন দেখেন পুরো শেখ পরিবারের 14 গোষ্ঠীকে জয় বাংলা করে দিচ্ছে। হ্যাঁ, এটা আদালত করছে, কিন্তু রাষ্ট্রপক্ষের সরকারের সদিচ্ছা ছিল বলেই, বিচার করার সুযোগ দিয়েছে বলে আদালত স্বাধীনভাবে এই বিচার করতে পেরেছে। ক্রেডিট সরকার আছে, সরকার রায় ঠিক করে দেয়নি, কিন্তু তদন্তে বিচারের কমিটমেন্ট ছিল সরকারের। সরকার না চাইলে এই বিচার এভাবে হতো না। তো দর্শক, হাসিনা, রেহানা, ওরা তো আছে, মানে সারা পৃথিবীতে এই শেখ পরিবারকে
সারা পৃথিবী ওদের জন্য একটা জাহান্নাম, একটা জেলখানা হিসেবে বানাচ্ছে। ব্রিটিশ এমপি, এখন তার সেই ব্রিটিশ এমপি থাকে কিনা সেই চিন্তা তার ঘুমায় না। টিউলিপ সিদ্দিকী সাজা হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম, এটা নজিরবিহীন। বাংলাদেশে এরকম কোন নজির নেই যে কোনো ব্রিটিশ এমপির বিরুদ্ধে কারাদণ্ডের রায় হয়েছে বাংলাদেশের আদালতে। এখন ব্রিটেন আইনের শাসনে বিশ্বাস করে, তো সেই হিসাবে বাংলাদেশের আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্বাস করি এটা প্রসিডিউর এত সোজা না। নির্দিষ্ট প্রসিডিউরের পর টিউলিপ সিদ্দিকীর এমপি পদ বাতিল করবে এবং তাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদের আইন অনুযায়ী। অবশ্য তাকে ফিরিয়ে আনা এটা কঠিন। তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন মূলত এই কারণেই যে যাতে ফিরিয়ে এনে হাসিনা তাকে ফাঁসি দিতে না পারে। হাসিনা ওয়াজ ভেরি সিরিয়াস দ্যাট তারেক রহমানকে ফিরিয়ে এনে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসি দিবে। এটা তারেক রহমান টের পেয়ে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে, যার ফলে এখন দেশে আসতে পারছেন না। দেশে না আসতে পারার পেছনে অনেক কারণ আছে। ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দেশে আসা আহামরি কঠিন কিছু না। জামাতের বেশ কয়েকজন নেতা ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে এসে নির্বাচনের প্রার্থী, ইটস ভেরি ইজি। কিন্তু ওই যে সেনাবাহিনীর ভয় আছে, যেহেতু বিপ্লবী সেনাবাহিনী পার্ট, আর তারেক রহমান অলরেডি ভারতের ফাঁদে পড়েছেন, তো ভারতপন্থী কোনো নেতাকে দেশপ্রেমিক সেনাবাহিনী মানতে পারবে না, এরকম একটা ভয় তারেক রহমান আছে। আমি বলছি না যে এটাই সত্য, কিন্তু তারেক রহমান নিজেই ভয় পাচ্ছেন। আবার নির্বাচনের পরাজয়ের ভয় তো আছেই, জামাতের কাছে পরাজয় হবে, ডাকসুর পর ভয় পেয়েছেন। এখন এই নির্বাচনের আগে পুরো শেখ পরিবারের তো কেউ বাকি নেই, সবাই সাজাপ্রাপ্ত ফিউজিটিভ। সবার একটা পরিচয় ইউনূস দিয়ে দিয়েছেন, ফিউজিটিভ। এমনকি হাসিনাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়, কারণ ইউনূস আর একটা খেলা খেলে দিয়েছে। দেখেন ইউনূস কি করছেন একের পর এক। সেই পিলখানা ট্র্যাজেডি, বিডিআর বিদ্রোহ, তার রহস্য উদ্ঘাটন করেছেন, যেটা কেউ কল্পনাও করেনি যে এটা পারবে। এটা হয়েছে, অনেক রাঘব বোয়াল জড়িত ছিল, ভারত জড়িত ছিল। আবার বিচার বিভাগ একদম পৃথক করা এক্সিকিউটিভ থেকে, এটাও হচ্ছে। আলাদা সেক্রেটারি গঠনের আদেশ জারি হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়েছে এবং হয়ে যাবে শীঘ্রই। আলাদা সেক্রেটারি আপনারা দেখতে পাবেন। তো দর্শক, এই জায়গায় ইউনূস তো তাক লাগিয়ে দিচ্ছেন, পুরো শেখ পরিবারকে জয় বাংলা করে দিচ্ছেন। মজা না? সবাই ফিউজিটিভ, পালাতক। হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি দিলে অবাক হব না, কারণ ওই যে বিডিআর বিদ্রোহের যে তদন্ত রিপোর্ট, ওই তদন্ত রিপোর্টে ভারতকে দায়ী করা হয়েছে, ভারত জড়িত। এখন ভারত বাংলাদেশে এরকম একটা ম্যাসাকারে জড়িত, এটা নিয়ে ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে অনেক খেলা খেলতে পারে, ভারতকে বেকায়দায় ফেলতে পারে। দেখেন, ভারত রগ স্টেট বুঝলেন, যারা আন্তর্জাতিক নীতি, মানবাধিকার এগুলো কিচ্ছু মানে না, এদেরকে বলে রগ স্টেট। ভারত এখন বাংলাদেশের পার্সপেক্টিভে রগ স্টেট। ইউনূস তো ভারতকে রগ স্টেট হিসেবে প্রমাণিত করতে পারে। কিভাবে? বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভারত রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দিয়েছে। এটা ভয়ানক অপরাধ। আবার বাংলাদেশে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ভারত। তো এই বিষয়গুলো সামনে এনে ইউনূস যদি রাজনীতি করে, তাহলে তাদেরকে 12টা বাজিয়ে দেওয়া যায়। ভারতকে চাপে রেখে ভারতকে বলতে পারে, যেমন সালাউদ্দিন গুম কেস, আন্তরাষ্ট্রীয় গুম কেস, যেটা ওই গুম কেস দিয়েও কিন্তু ভারতকে কঠিন চাপে রাখা যায়। সরাসরি মোদী বা ভারত রাষ্ট্র জড়িত বিডিআর বিদ্রোহে এবং সালাউদ্দিন গুম কেসে, কারণ আন্তরাষ্ট্রীয় গুম এভাবে রাষ্ট্রীয় বাহিনীর সহায়তা ছাড়া হতে পারে না। বাংলাদেশ বাহিনী তো অলরেডি ধরা পড়েছে গুমে, আর সেখানে ভারত জড়িত। তো এই বিষয়গুলো সামনে এনে ভারতকে চাপে রেখে মোদীকে বলতে পারে, মোদী হাসিনাকে ফেরত দাও, নাইলে কিন্তু তোমাকে একটি অভিযোগে নাস্তানুবোধ করবে একদম বিশ্বের সামনে। তো এইভাবে চাপ প্রয়োগ করে হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলানো ইউনূসের পক্ষে অসম্ভব নয়, কারণ ইউনূস একের পর এক যা করছেন এটাও করতে পারেন। চমক দেখাচ্ছেন। প্লট দুর্নীতি মামলা, হাসিনার 5 বছর, রেহানার 7 ও টিউলিপের 2 বছরের কারাদণ্ড। এর আগে তো সজীব ওয়াজেদ জয় এবং কুদুলের তো সাজা হয়েছে। মজা না? বিশাল ঘটনা ঘটছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ
রিজওয়ানা সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হয় শেখ হাসিনার 5 বছর, রেহানা 7 বছর ও টিউলিপের 2 বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। মানে ওরা পালাতক থেকে, ওরা যুক্তরাজ্য থেকেও শান্তিতে নাই। সারা পৃথিবী ওদের যেন জাহান্নাম বানিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনূস। অসাধারণ। সোমবার 1 ডিসেম্বর বেলা 11টায় ঢাকার বিশেষ জজ আদালত 4 বিচারক রবিউল আলম রায় দেন। এবং মজার বিষয়, অনেক ক্ষেত্রেই তারা আপিল করতে পারবে না, কারণ পালাতক থেকে আপিল করা যায় না, সারেন্ডার করতে হয়। খালেদা জিয়া, তারেক রহমান এদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছিল, কিন্তু আইনি প্রক্রিয়ায় একটা পর্যায়ে তারা বেকসুর খালাস পেয়েছে, কারণ তারা আপিল করেছিল, মামলা চলেছিল, শেষ মুহূর্তে চূড়ান্ত আদালতে এসে খালাস পেয়েছে। কিন্তু হাসিনা বা এই জয় বা টিউলিপ, পুতুল, এরা এমন যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে এরা অপরাধী থেকে যাবে, এটা ঘোচাতে পারবে না, কারণ আদালত রায় দিয়েছে, তারা কোনো আপিল টাপিল করতে পারেনি। এর আগে মামলার সমন্বয়ের দায়িত্বে থাকা দুদকের পাবলিক প্রসিকিউটর মহিউল আলম বলেন, আমরা সব সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। সিদ্ধান্ত আদালতের, আমাদের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তির। যাই হোক দর্শক, এটা রায় ঘোষণাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছিল। এখন ধীরে ধীরে এটা নর্মালাইজড হয়ে যাচ্ছে যে হাসিনা কত বছর কারাদণ্ডের রায় নিয়ে মৃত্যুবরণ করে ঠিক নেই। পুরো পরিবার, আন্ডা বাচ্চা যা আছে, কেউ বাঁচতে পারবে না। তাপস বিডিআর হত্যাকাণ্ডে, বিডিআর বিদ্রোহের সাথে জড়িত, কথিত বিডিআর বিদ্রোহ, এরা সেনা হত্যাকাণ্ড। অতএব দর্শক, নির্বাচনের আগে অকল্পনীয় ঘটনা ঘটাচ্ছেন এবং বাংলাদেশের ইতিহাসে নতুন এক্সাম্পল সেট হচ্ছে যে ব্রিটিশ এমপির কারাদণ্ড হয় বাংলাদেশের আদালতে। উপরে বিএনপি যাই বলুক, আসলে বাস্তবে বিএনপি কি নির্বাচন চায়, এই প্রশ্ন এখন সামনে এসেছে। দর্শক, বেসিক 3টা কারণে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে আসতে পারে, ফিরে আসতে পারে। কিন্তু বাহ্যিকভাবে আপনি দেখবেন যে বিএনপি নির্বাচনের কথা সিরিয়াসলি বলছে। যেমন, বিএনপি ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না, আমানুল্লাহ আমান, এই বক্তব্যটা তাৎপর্যপূর্ণ। এর মানে কি? আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচনের ভালো পরিবেশ তৈরি হয়েছে, নির্বাচন চাই, সঠিক সময় নির্বাচন দিতে হবে, নির্বাচন হতে হবে, অমুক তমুক নানান কিছু বলছে। তো এই জায়গায় দর্শক, নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না, আবার কেউ বলছেন যে বিএনপি ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না। এই বক্তব্যগুলোই প্রমাণ করে যে আসলে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন থেকে দূরে সরে যেতে পারে। দেখেন, 3টা কারণ প্রথমে বলি যে কোন 3টা কারণে বিএনপি নির্বাচন থেকে সরে আসতে পারে। নাম্বার 1, তারেক রহমান দেশে আসতে না পারা। বিএনপির নেতাই একমাত্র তারেক রহমান। তারেক রহমানকে বিএনপি মনে করে অল ইন অল। সেই তারেক রহমানের যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন বা তিনি যদি দেশে আসতে না পারেন, বিদেশে বসে তো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। অবশ্য মাঝখানে কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছিল, এটার গভীরতা অনেকে উপলব্ধি করতে পারেনি। বিএনপি দূরে থেকে ভোটার হতে পারা, দূরে থেকে প্রার্থী হতে পারা, প্রার্থীকে সশরীরে হাজির হতে হবে, এরকম বাধ্যবাধকতার বিরুদ্ধে কথা বলেছিল। যে বিদেশে থেকে কেউ নির্বাচন করতে পারবে, জেলে থেকে কেউ নির্বাচন করতে পারে, এরকম। কিন্তু এই নির্বাচন কমিশনের নতুন আইন, নতুন সিদ্ধান্ত, তা নির্বাচন করতে হলে অবশ্যই দেশে আসতে হবে এবং সরাসরি উপস্থিত হতে হবে। পালাতক থেকে বা দূরে থেকে নির্বাচন করা যাবে না। তো বিএনপি কেন চেয়েছিল যে যাতে দূরে থেকে নির্বাচন করা যায়? আসলে তারেক রহমান যে দেশে আসতে পারবেন না বা আসবেন না, এটা বিএনপি তো আগেই জানতো। এখন না ফাঁস হয়ে গেছে যে দেশে আসবেন না, কিন্তু এর আগে তো প্রচার করতো যে হ্যাঁ দেশে আসবো, আসতেছে। এই ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে, মেতে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আসবেন। এখন আর ডিসেম্বর কথা বলছে না, প্রত্যেক মাসেই বলতো এই মাসের শেষের দিকে, এই মাসের শেষের দিকে। কিন্তু ডিসেম্বর শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত নভেম্বর শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত তারা বলছে না যে এই মাসে, এই মাসে, এবার এই মাসে বলা শেষ। তো দর্শক, নাম্বার 1, তারেক রহমান দেশে আসতে না পারা। তারেক রহমানকে ছাড়া নির্বাচন করলে তো বিএনপি সেকেন্ড হতে পারবে না, থার্ড হবে।
এবার বিএনপি তারেক রহমানকে সহ প্রধান বিরোধী দল হতে পারলে এর পরের বার ক্ষমতায় যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, কিন্তু তারেক রহমানকে ছাড়া নির্বাচন করলে সেকেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে না। আরেকটা হচ্ছে খালেদা জিয়াকে নিয়ে জটিলতা। একদিকে বেগম খালেদা জিয়া অসুস্থ, আইসিইউতে আছেন, আবার একটু ঔষধ রেসপন্স করছে। এখন এই অবস্থায় খালেদা জিয়া তো সুস্থ হয়ে রাজনীতিতে আসবেন বা এটা অপ্রত্যাশিত যে কোনো রকম বেঁচে থাকতে পারেন, এটাই সেই হোপও ডাক্তাররা ছেড়ে দিয়েছিল। কিন্তু তারপর আল্লাহর অলৌকিক ক্ষমতা বলে অথবা মানুষের দোয়ার বদৌলতে হয়তো আল্লাহ তাকে কিছু হায়াত দিচ্ছেন, কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন বা প্রধানমন্ত্রী হতে পারবেন অথবা রাষ্ট্রপতি হতে পারবেন, এটা একদম অসম্ভব। এখন খালেদা জিয়াকে আইসিইউতে রেখে, অসুস্থ রেখে আবার প্রার্থী ঘোষণা করেছে, কেমন বেকায়দায় পড়েছে দেখেন। না পারবে খালেদা জিয়াকে সামনে রেখে নির্বাচন করতে। বিএনপি চেয়েছিল তো এটা, খালেদা জিয়ার জন্য আলাদা গাড়ি অর্ডার করেছে, জাপান থেকে আনছে, এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি, খালেদা জিয়ার জন্য কাস্টমাইজড স্পেশাল গাড়ি। এখন এই পরিস্থিতিতে খালেদা জিয়াকে তো আইসিইউ থেকে বের করাই কঠিন হয়ে যাচ্ছে, তাকে বুলেট প্রুফ গাড়িতে নির্বাচনী প্রচারণা কিভাবে নামাবে? আবার এই অসুস্থতায়, এটা জনগণের আবেগ, খালেদা জিয়াকে আইসিইউতে রেখে বিএনপি যদি জোরালো নির্বাচনী প্রচারণা চালায়, এতেও জনগণের গালি খাবে, আবার না চালালেও বেকায়দায় পড়বে। মানে মাইন্ডকে চিপে পড়েছে, বহুমুখী সমস্যায় পড়েছে বিএনপি। তো এই জায়গায় দর্শক, নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না, নির্বাচন চাই, নির্বাচন হতে হবে, এগুলো বললেও এগুলো উপর উপর বলা, বাস্তবে বিএনপির পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা কঠিন। তো দুইটা কারণ শুনলেন। তৃতীয় কারণটা হচ্ছে যে বিএনপি মোটামুটি নিশ্চিত তাদের ইন্টারনাল যত জরিপ এবং এক্সটার্নাল যত জরিপ বা জনমত সবকিছুতে, যে এবার তারেক রহমান খালেদা জিয়া সুস্থভাবে দেশে এসে মাঠে নামতে পারলেও জামাতকে পরাজিত করে তাদের বিজয় সম্ভব নয়, ক্ষমতা এবার জামাতই আসবে। জনমত এটাই চাই। খালেদা জিয়া যতই নামুক, যদিও সেটা সম্ভব নয়, তারেক রহমান যতই আসুক, এটা এখনো সম্ভব। কিন্তু জনগণ তো বিএনপিকে চান্দাবাজের কাতারে ফেলে দিয়েছে। 2 শতাধিক মানুষ নিজেরা নিজেদেরকে হত্যা করেছে বিএনপি। এই বিএনপিকে জনগণ এবার চায় না, এটা স্পষ্ট হয়ে গেছে। এবার নিশ্চিত পরাজয় দেখে যারা নিশ্চিত বিজয় দেখতো, তারা নির্বাচনে আসতে চাইবে না। দেখেন, যদি বিএনপির প্রত্যাশাই থাকতো যে আমরা সেকেন্ড থার্ড যা হলেই হলো, যা পাই ভিন্ন কথা, কিন্তু বিএনপির রিয়ালিটি তো এটা না। বিএনপির রিয়ালিটি হচ্ছে তারা নিশ্চিত ক্ষমতায় আসবে, নিশ্চিত ক্ষমতায় আসবে, এই বিশ্বাস থেকেই তো চাঁদাবাজি করছে। বিশেষ করে ডাকসু নির্বাচনের পর যখন দেখেছে যে না, অবস্থা খারাপ, সে বিএনপির যুগ নাই, এরপর থেকেই বিএনপি আসলে পর্দার অন্তরালে ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। তো এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপি 3 কারণে আসলে নির্বাচন চায় না, যা বলে উপর উপর, আর পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টা বিএনপি করছে। ইটস ট্রু, পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতা আসার চেষ্টা করছে। এখন এইটা কিভাবে কি? বিএনপি চায় 111 টাইপের কোন একটা সরকারের মাধ্যমে সমঝোতা করে, কারচুপি করে তাদেরকে জিতিয়ে ক্ষমতা এনে দিবে। বিএনপির চাওয়া এটা। এবং কিছু সব কারচুপি তো সরকারিভাবে সূক্ষ্মভাবে করা যাবে না, এখন ডিজিটাল যুগ। এই কারণে দর্শক, কিছু কারচুপি ভোটের ময়দানে লাঠি সোটা অস্ত্র দিয়ে করতে হবে, সেই প্রস্তুতি নিচ্ছে। এই যে পাবনায় জামাত প্রার্থীর উপর বিএনপির যে হামলা, ওটা তাদের সেই মহড়া, জানিয়ে দিচ্ছে যে না, আসলে আমাদের শক্তি অস্ত্র, জনগণের শক্তি আমাদের কাছে নাই। আর এই যে আমি যে কথাটা বললাম, কেন আসবে না বা কেন নির্বাচন করতে পারবে না, পরাজিত হবে, জনমত এটা বলে, আমার বিশ্লেষণ যদি কেউ বিশ্বাস না করে থাকেন, আপনি নিজে এক্সপেরিমেন্ট করেন। দোকানদার, মুরগি বিক্রেতা, সবজি বিক্রেতা, ভ্যান চালক, রিক্সা চালক, গৃহিণী, কাজের লোক, মেথর, রাস্তাঘাটে, বাসে, ট্রলারে, ট্রেনে, বিমানে, লঞ্চে, যেখানেই আপনি সুযোগ পান, জনগণকে জিজ্ঞেস করেন যে আপনার মতামত কি। আপনার আত্মীয় স্বজন যদি কেউ বিএনপি করে থাকে, তার কাছে একান্ত জিজ্ঞেস করেন যে আসলে বিএনপি কি মনে করে। বিএনপির বিশ্বাস তারা ক্ষমতায় আসতে পারবে না।
ডাকসু নির্বাচনের পর মূলত তারেক রহমান পিছু হটা শুরু করেছে। তারেক রহমান জটিলতা অনেক, ভারতের ফাঁদে পড়েই মূলত তারেক রহমানের এই অবস্থা, এটা নিয়ে অনেক আলোচনা করেছি। তো দর্শক, উভয়ের উপর নির্বাচন চাইলেও 3 কারণে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে আসতে পারে।